সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সরকারি বাংলা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি স্বাগত জানাচ্ছি তোমাদের। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সমাজ কল্যাণ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকের আমরা যেই কোর্স সম্পর্কে আলোচনা করব সেটি হলো সমাজকর্ম দ্বিতীয় পত্র, তারিখ 19/8/20 খ্রিস্টাব্দ, বুধবার দুপুর 11টায় আমরা শুরু করছি। আজকে আমাদের পাঠ শিরোনাম আমরা তৃতীয় অধ্যায়ের মাদকাসক্তি সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ধারাবাহিকভাবে সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা টপিক নির্ধারণ করেছি মাদকাসক্তি। বলে রাখা ভালো, আমাদের মাদকাসক্তি সম্পর্কিত অর্থাৎ পঞ্চম অধ্যায়ে সামাজিক আইন আমাদের আছে। যেহেতু আমাদের শ্রেণী কার্যক্রম অনেক সীমিত হয়ে আসছে, ক্লাসের সংখ্যা অনেক কম, আমি চেষ্টা করেছি সেখানে পঞ্চম অধ্যায়ের সামাজিক আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ, অর্থাৎ দুইটা টপিক অধ্যায় আলাদা হলেও দুইটার মধ্যে একটি সম্পর্ক আছে। সে কারণে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশটিও এই লেকচারের সাথে যুক্ত করার চেষ্টা করেছি। যদি সময়ে কভার করে তাহলে আমি তোমাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশের উপরও কিছু আলোকপাত করব। তো আমরা এই স্লাইডটি আগে দেখেছি যেদিন সামাজিক সমস্যা আলোচনা করেছিলাম। সমস্যা শব্দের ইংরেজি পরিভাষা হলো প্রবলেম, যা গ্রিক শব্দ প্রবলেমা হতে উদ্ভূত। সমস্যা একটি অপ্রত্যাশিত পরিস্থিতি বা অবস্থা। সামাজিক সমস্যা হলো একটি অপ্রত্যাশিত পরিস্থিতি বা অবস্থা যা সমাজ হতে উদ্ভূত। সমাজের অধিকাংশ মানুষের উপর এটি প্রভাব বিস্তার করে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের মানুষ ওই অবস্থা থেকে মুক্তি পেতে চায়। তো আমরা সামাজিক সমস্যা সম্পর্কে আমাদের প্রিলিমিনারি ধারণা আগেই ছিল, আমরা আগের লেকচারে আলাপ করেছি। তারপরেও আমি তোমাদেরকে সামাজিক সমস্যা সম্পর্কে একটু ধারণা দিলাম। ওই সংজ্ঞার আলোকেই আমরা বলতে পারি মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা। কারণ কি? কারণ হলো এটি সমাজ থেকেই তৈরি এবং সমাজের অধিকাংশ মানুষের উপর এটি প্রভাব বিস্তার করে এবং সমাজের মানুষ এই অবস্থা থেকে মুক্তি পেতে চায়। এখন আমরা দেখব মাদকাসক্তি বলতে আসলে কি বোঝায়। মাদক দ্রব্যের প্রতি আসক্তিকেই মাদকাসক্তি বলে। তাহলে আমরা এক কথায় জানলাম, কোনো মাদক দ্রব্য, সেটা যে ধরনেরই মাদক হোক না কেন, ওই মাদকের প্রতি যদি কারো আসক্তি বা টান থাকে, সেটা গ্রহণের আকাঙ্ক্ষা থাকে, সেটাকেই মাদকাসক্তি বলে। এখানে আরেকটি টার্ম তোমাদের জেনে রাখা ভালো, সেটা হলো মাদকাসক্ত। অবস্থাটা হলো মাদকাসক্তি, আর যে ব্যক্তি মাদকের প্রতি আসক্ত তাকে বলা হয় মাদকাসক্ত। একটি হলো বিশেষণ, একটি হলো বিশেষ্য পদ। অর্থাৎ ব্যক্তি যখন আসক্ত হয় তখন তাকে বলা হয় মাদকাসক্ত। আর যেই সিচুয়েশনটা বা অবস্থাটা, এই অবস্থাটার নাম হলো মাদকাসক্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর এমন একটি শারীরিক বা মানসিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়। তাহলে এটি একটি ক্ষতিকর শারীরিক মানসিক প্রতিক্রিয়া, অর্থাৎ এমন একটি প্রতিক্রিয়া তৈরি করে মাদক গ্রহণের ফলে, যেটি ব্যক্তি এবং সমাজের জন্য শারীরিক এবং মানসিক দিক থেকে ক্ষতিকর। যদি এরকম একটি অবস্থা হয় তাহলে বুঝতে হবে যে এই মাদকাসক্তির লক্ষণ এখানে দৃশ্যমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ, যেটি আমরা সুযোগ পেলে আলাপ করব, সেখানে মাদকাসক্তির সংজ্ঞায় বলা হয়েছে, মাদকাসক্ত বলতে দৈহিক এবং মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারী ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ মাদকদ্রব্য ব্যবহার করা যারা অভ্যাসে পরিণত হয়ে গেছে,
অথবা দৈহিক বা মানসিকভাবে সে মাদক দ্রব্যের উপর নির্ভরশীল, অর্থাৎ মাদক দ্রব্য না পেলে তার মধ্যে নানান রকমের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1989 অনুসারে তাকে বলা হয়েছে মাদকাসক্ত। মাদকাসক্তির স্বরূপটা কি, আসলে কি রূপ দেখলে আমরা বুঝবো যে এখানে মাদকাসক্তির মতো ঘটনা ঘটছে? নিয়মিত মাদকদ্রব্য গ্রহণের প্রবল ইচ্ছা বা যে কোনো উপায়ে মাদকদ্রব্য লাভের প্রত্যাশা। তাহলে এখানে একটি স্বরূপ বোঝা গেল যে নিয়মিতভাবে কারো মধ্যে যদি মাদকদ্রব্য গ্রহণের প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা তৈরি হয় এবং যে কোনো উপায়ে মাদকদ্রব্য লাভের প্রত্যাশা তার মধ্যে সৃষ্টি হয়, অর্থাৎ দরকার হলে তার দামি ঘড়ি বিক্রি করে, দরকার হলে মোবাইল বিক্রি করে, দরকার হলে অন্যের মোবাইল চুরি করে, দরকার হলে মা বাবা পরিবারের লোকজনের উপর হামলা করে, তাদের জিনিসপত্র চুরি করে, রাস্তাঘাটে ছিনতাই করে, যে কোনো উপায়ে তার মাদকদ্রব্য লাভের একটি প্রত্যাশা তৈরি হয়। যদি এরূপ প্রত্যাশা তৈরি হয় তাহলে বুঝতে হবে যে সেখানে মাদকাসক্তির মতো ঘটনা ঘটছে। মাদকদ্রব্য গ্রহণের পরিমাণ বৃদ্ধির প্রবণতা এবং এটি ডে বাই ডে ইনক্রিজিং, অর্থাৎ ধারাবাহিকভাবে মাদকদ্রব্য গ্রহণের এই প্রবণতাটি বাড়তে থাকে। মাদক সৃষ্ট প্রতিক্রিয়ার উপর মানসিক ও দৈহিক নির্ভরশীলতা। মাদক সৃষ্ট প্রতিক্রিয়া অর্থাৎ মাদকের ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়, এই প্রতিক্রিয়ার উপর মানসিক ও দৈহিক নির্ভরশীলতা, তার বেঁচে থাকা, টিকে থাকা, মানসিকভাবে শক্তিশালী থাকা, শারীরিকভাবে টিকে থাকা, সব কিছু নির্ভর করে তার মাদককে কেন্দ্র করে। মাদকদ্রব্য না পাওয়ার অস্বস্তি এড়ানোর চেষ্টা, অর্থাৎ মাদকদ্রব্য না পাওয়ার ফলে তার মধ্যে বিরাট ধরনের অস্বস্তি তৈরি হয়। তো এই অস্বস্তি দূর করবার জন্য সে যে কোনো উপায় চেষ্টা করে। আমরা আগেই বলেছি যে এই মাদকদ্রব্য না পাওয়ার অস্বস্তি এড়ানোর চেষ্টা, অর্থাৎ মাদকদ্রব্য পাওয়ার ক্ষেত্রে তার যে বাধা আছে সেই ব্যারিয়ারগুলি দূর করবার জন্য, সেটিকে এড়ানোর জন্য সে যে কোনো প্রচেষ্টা করতে পারে। কারো কাছে ছোট হতে কোনো দ্বিধাবোধ করে না, কারো কাছে ভিক্ষা চাইতে লজ্জাবোধ করে না, কারো কাছে হাত পাততে লজ্জাবোধ করে না, কারো জিনিস চুরি করতে লজ্জাবোধ করে না, মা বাবা ভাই বোন পরিবার পরিজনের সম্পত্তি চুরি করতেও কোনো দ্বিধাবোধ করে না। যদি এরকম একটি অবস্থা তৈরি হয় আমাদের ধরে নিতে হবে যে সেখানে মাদকাসক্তি বা মাদকাসক্তের একটি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মাদকাসক্তের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং স্বাভাবিক কর্মজীবনের উপর প্রভাব বিস্তার করে। তো এই মাদকাসক্তের এই মাদক গ্রহণের ফলে তার স্নায়ুতন্ত্র এবং স্বাভাবিক কর্মজীবনের উপর এটি একটি প্রভাব বিস্তার করে। আমরা দেখব যে এই মাদকদ্রব্য গ্রহণের পিছনে মূলত কি কি কারণ কাজ করে। আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি তাহলে মাদকদ্রব্য গ্রহণের পিছনে অন্যতম একটি কারণ হলো আমাদের ভৌগোলিক অবস্থান। এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশে মাদকাসক্তি বা মাদকের বিস্তারের পরিমাণ অনেক বেশি, বা মাদক বিস্তারের ক্ষেত্রে এই ভৌগোলিক অবস্থান ভূমিকা পালন করে। বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি দেশে মাদকের রমরমা ব্যবসা হওয়ার কারণে বাংলাদেশে এর প্রভাব পড়েছে। আমরা যদি মিয়ানমার সীমান্তের কথা, কক্সবাজারের টেকনাফের কথা সাম্প্রতিক সময় খুবই আলোচিত হচ্ছে, সেখানে মাদক কীভাবে আসছে, দীর্ঘদিন ধরেই আমরা মাদক বিরোধী অভিযানের কথা শুনে আসছি। আবার এই অভিযানকে কেন্দ্র করে সেখানে নানান রকমের ঘটনা ঘটছে। তার সব কিছুই মূলত আসলে এই মাদককে কেন্দ্র করে। তাহলে মাদকাসক্তির যেহেতু মাদকাসক্তিকে পুঁজি করে শুধু মাদকাসক্তিই না, আরও নানান ধরনের হত্যা, খুন, ধর্ষণের মতো অপরাধও সংগঠিত হয়। এ কারণেই আমরা যখন সামাজিক সমস্যা আলোচনা করেছিলাম তখন তোমাদেরকে যেটি জানিয়েছিলাম সেটি হলো যে সামাজিক সমস্যাগুলি পরস্পর ইন্টার রিলেটেড। এই মাদককে কেন্দ্র করেই সেখানে একটি চক্র গড়ে উঠছে, সেখানে ক্রসফায়ারের মতো ঘটনা ঘটছে। তাহলে নানান রকম যেই অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হচ্ছে এর পিছনে একটি কারণ হলো মাদকাসক্তি। তার মানে সামাজিক সমস্যাগুলি পরস্পর ইন্টার রিলেটেড। তো এই মাদকাসক্তির পিছনে যতগুলি কারণ আছে তার মধ্যে একটি অন্যতম কারণ হলো মাদকাসক্তির মধ্যে অন্যতম একটি কারণ হলো ভৌগোলিক কারণ। তো এই ভৌগোলিক
বাংলাদেশে আবার কয়েকটি মাদক পাচার ও মাদক বাংলাদেশে আবার কয়েক মাদক পাচার ও মাদক আসা তুলনামূলকভাবে সহজ। এদেশ যেহেতু মাদক পাচারের একটি জোনে রয়েছে, যার ফলে এখানে মাদকদ্রব্য পেতে বেশি কষ্ট করতে হয় না। বিশেষ করে গাঁজা, ভাং, ফেন্সিডিল, মদ সহজেই পাওয়া যায়। বাংলাদেশে দারিদ্র্যের হার, তাহলে আমরা দেখলাম যে এই বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের পার্শ্ববর্তী যেই কয়েকটি এলাকা রয়েছে, গোল্ডেন ক্রিসেন্ট বলি, গোল্ডেন ওয়েজ বলি, গোল্ডেন ট্রায়াঙ্গেল বলি, কয়েকটি অঞ্চলকে নিয়ে এই ধরনের মাদকের রুট তৈরি হয়েছে। তো এই সব রুটকে কেন্দ্র করে আমাদেরকে যেটি খুব গুরুত্বের সাথে দেখতে হয় বা বিবেচনা করতে হয়, সেটি হলো ভৌগোলিক কারণ আমাদের দেশে মাদকাসক্তি বিস্তারের ক্ষেত্রে অন্যতম নিয়ামক বা ভূমিকা পালন করছে। এদেশ যেহেতু মাদক পাচারের একটি জোন রয়েছে, যার ফলে এখানে মাদকদ্রব্য পেতে বেশি কষ্ট করতে হয় না। তো এই মাদকদ্রব্য পেতে কষ্ট না হওয়ার কারণে, মাদকদ্রব্য সহজলভ্য হওয়ার কারণে, হাত বাড়ালেই মাদক পাওয়া যাওয়ার কারণে এবং মাদক ব্যবসা অনেক লাভজনক হওয়ার কারণে এবং মাদক ব্যবসা দিয়ে একজন ব্যবসা করে একটি গোষ্ঠীকে বা নানান সেন্টারের লোককে আবার সেখান থেকে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয় বলে এটির বিস্তার রোধ করা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যে কারণেই হোক, তাহলে মাদকাসক্তি একটি অন্যতম কারণ হলো ভৌগোলিক কারণ। এখন এই মাদক গ্রহণের পিছনে সমাজবিজ্ঞানীরা দেখিয়েছেন আমাদের জীবনে নানান রকমের ব্যর্থতা থাকে। এই ব্যর্থতা থেকে সৃষ্টি হয় হতাশা, এবং হতাশা থেকে অনেক সময় বাঁচবার জন্য অনেকে মাদক গ্রহণ করে, যে মাদক গ্রহণ করে এই হতাশাকে ভুলে যেতে চায়, তার ব্যর্থতাকে ভুলে যেতে চায়। কিন্তু বস্তুত যদি আমাদের ব্যর্থতা যদি আমাদেরকে খুবই হতাশ করে ফেলে, আমাদেরকে আগামী দিনের জন্য স্বপ্ন দেখতে হবে। আমরা যদি ব্যর্থতাকে পুঁজি করে মাদকে আচ্ছন্ন হই, তাহলে আমার যা ছিল তাও শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি যেখানে ব্যর্থ হয়েছি তার পিছনে তো একটা ভিত্তি আছে, ওই ভিত্তিটিও শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমরা ব্যর্থতা থেকে হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প বোধ করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। কারণ আমরা জানি যে ব্যর্থতাই হলো সাফল্যের চাবিকাঠি, অর্থাৎ একটা ব্যর্থতাই আগামী দিনের সফলতার পথ নির্দেশ করে। তো ব্যর্থতা থেকে হতাশা এবং হতাশা থেকে আমরা মাদক গ্রহণের মতো ঘটনা লক্ষ্য করি। তো এটি আসলে আমাদেরকে অবশ্যই এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ব্যর্থতা থেকে হতাশা এবং হতাশা থেকে মাদক গ্রহণ কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না, বরং ব্যর্থতার উপর দাঁড়িয়ে সাফল্যের ভিত্তি রচনা করতে হবে। আরেকটি হলো মূল্যবোধের অবক্ষয়। আমরা যত সামাজিক সমস্যা আলোচনা করব, সব সামাজিক সমস্যার মধ্যেই এই একটি বিষয় আসবে, সেটি হলো আমাদের যে ভ্যালুস, আমাদের যে আদর্শ এবং বিশ্বাস, আমাদের যেই আচরণের যে মানদণ্ড, এই মানদণ্ডটি অনেক নিম্নগামী হয়ে গেছে। আমরা এখন অপরাধ করতে কোনো দ্বিধাও করি না, অন্যের ক্ষতি করতে কোনো দ্বিধা করি না, আমরা যে কোনো পাপ কার্যে যুক্ত হতে কোনো দ্বিধা করি না। কারণ কি? আমাদের এই আদর্শ বিশ্বাসের মানদণ্ডটি নিম্নমুখী বা নিম্নগামী হয়েছে। তো এই যাত্রা যদি আমরা এই মূল্যবোধের যাত্রাকে, মানদণ্ডের যাত্রাকে, আচরণের মানদণ্ডের যাত্রাকে যদি আমরা ঊর্ধ্বমুখী না করতে পারি, তাহলে মাদকাসক্তির ছোবল থেকে আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হবে। তো আমরা নিঃসন্দেহে মূল্যবোধের অবক্ষয়ের কারণে এই মাদকাসক্তির যে ভয়াবহ একটি অবস্থা বিরাজ করছে, সেটি আমরা বলতেই পারব। আরেকটি হলো পরিবেশ। যেমন বাংলাদেশের এমন কিছু অঞ্চল আছে যেই অঞ্চলে মাদকের বিস্তার অনেক বেশি, আবার এমন কিছু অঞ্চল আছে যেই অঞ্চলে মাদকের বিস্তার কম। কারণ কি? তার চারপাশের পরিবেশ তাকে মাদকের প্রতি আকৃষ্ট করে, অথবা তার চারপাশের পরিবেশ তাকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে। যেমন
আমাদের যদি বস্তির পরিবেশের কথা বলি, সেখানে মাদকাসক্তির সয়লাভ হওয়া খুবই সহজ। আবার যদি একটি পরিপাটি আবাসিক এলাকার কথা বলি, যেখানে স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ আছে, সেখানে দেখা যাবে যে মাদকের সয়লাভ হওয়া একটু কঠিন। তার মানে হলো এই পরিবেশ আমাদেরকে মাদক বিস্তারের ক্ষেত্রে যেমন সহায়তা করে, মাদক থেকে মুক্ত রাখতেও সহায়তা করে। তাহলে মাদকাসক্তি বৃদ্ধির পিছনে আমরা যে পরিবেশে বসবাস করি, সেই পরিবেশটি বিরাট ভূমিকা পালন করে। পারিবারিক জীবনে বিশৃঙ্খলা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। স্বামী স্ত্রীর মধ্যে, পিতা পুত্রের মধ্যে, পিতা কন্যার মধ্যে, বা পরিবারের এক সদস্যের সাথে আর এক সদস্যের নানান কারণে বিরোধ হতে পারে, মতবিরোধ হতে পারে, মনোকষ্ট তৈরি হতে পারে। এই মনোকষ্টের ফলশ্রুতিতে অনেকে মাদক গ্রহণ করে। অনেক সময় দেখা যায় পরিবার ভেঙে গেছে, পরিবার ভেঙে যাওয়ার হতাশা থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে কেউ মাদক গ্রহণ করে। তো এরকম একটি ঘটনা, অর্থাৎ পারিবারিক জীবনের বিশৃঙ্খলাও মাদকাসক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাহলে আমাদেরকে যদি মাদকমুক্ত সমাজ বিনির্মাণ করতে হয়, পারিবারিক বিশৃঙ্খলাগুলি আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। আরেকটি কারণ যদি আমরা দেখি, যে সমন্বিত ব্যবস্থাপনার অভাব। অর্থাৎ মাদকাসক্তি দূর করবার জন্য যত ধরনের কার্যক্রম আছে, যতগুলি এজেন্সি জড়িত আছে, তাদের মধ্যে সমন্বয়ের খুব অভাব আছে। অনেক সময় দেখা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন অনেক কষ্ট করে একজন মাদকাসক্তকে বা অন্য অপরাধীকে আটক করে আদালতে সোপর্দ করে, আবার আদালতের থেকে নানান আইনের ফাঁকফোকর দিয়ে, গোঁজামিল দিয়ে তারা আবার আদালত থেকে মুক্তি পেয়ে বের হয়ে চলে আসে। এটি হলো সমন্বয় যেমন আছে, আবার আইন বাস্তবায়নকারী সংস্থার মধ্যেও সমন্বয়ের অভাব আছে। হ্যাঁ, তাদের কার্যক্রমগুলি সমন্বিত না, একজন আরেকজনের সাথে মিলে কাজ হয় না, বরং বিভিন্ন সংস্থা, বিভিন্ন কমিটি বিচ্ছিন্নভাবে কাজ করে। ফলশ্রুতিতে এর সুফলটি আসলে জাতি হিসাবে আমরা অনেক সময়ই পাই না। আরেকটি হলো সঙ্গদোষ। একজন মানুষ কার সাথে মিশে, কে তার পেয়ার গ্রুপ, এটার উপর নির্ভর করবে তার আচরণ আসলে কিভাবে তৈরি হবে। সে কতটুকু ভালো কাজ করে সমাজের প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারবে, আর সমাজের দৃষ্টিতে কতটুকু অন্যায় কাজের সাথে সে যুক্ত হতে পারবে। এটা নির্ভর করে তার সঙ্গদোষের উপরে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে একজন মানুষের যদি 5 জন বন্ধু থাকে এবং 5টা বন্ধুই যদি উত্তম আদর্শের হয়, ভালো আদর্শের হয়, তার সাথে থাকতে থাকতে একটা খারাপ চরিত্রের মানুষও আস্তে আস্তে ভালো হয়ে যায়। আবার একটা ভালো আদর্শের মানুষও যদি তার সঙ্গী বা বন্ধু বান্ধব অথবা পেয়ার গ্রুপ যদি দুশ্চরিত্রবান হয়, তাহলে দেখা যায় যে প্রথমে কিছুদিন সে তাদের কাজগুলিকে অপছন্দ করে, এরপর কিছুদিন তার মধ্যে অপছন্দের মাত্রাটা কমতে থাকে। দেখা যায় যে তারা অন্যায় কাজগুলি করছে, সে করছে না, কিন্তু তাদের সাথে থাকছে। তার মধ্যে একটি সহনশীলতার ভাব তৈরি হয়। কিছুদিন এমন যাওয়ার পরে দেখা যায় যে আস্তে আস্তে সে তাদের ওই অন্যায় কার্যক্রমে অল্প অল্প করে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সে তার ওই অন্যায় কার্যক্রমে নিজেকে যুক্ত করছে। তো এটি খুবই সাধারণ এবং এটি খুবই মানবিক, এটি খুবই মানব চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ। সে কারণে আমাদেরকে সঙ্গ নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে আমি কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে পেয়ার গ্রুপ তৈরি করব, যে আমি এমন কারোর সাথে বন্ধুত্ব করব না যে যার সাথে বন্ধুত্ব করার ফলে আমাকে মাদকের দিকে আস্তে আস্তে আমাকে নিয়ে যেতে পারে, যার সাথে বন্ধুত্ব করার ফলে আমাকে সামাজিক জীবনে হেনস্থার সম্মুখীন হতে পারে, যার সাথে বন্ধুত্ব করার ফলে আমাকে নানা রকম অপরাধের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা সবসময় চাইব যে এমন কারো সাথেই আমি সঙ্গ তৈরি করি, এমন কারো সাথেই আমি বন্ধুত্ব তৈরি করি যার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার সুযোগ আছে, যার কাছ থেকে আমি যার সাথে আমি 5 দিন থাকলে আমার একটি খারাপ গুণ সেটি দূর হয়ে একটি ভালো গুণে পরিণত হবে। তাহলে সঙ্গ দোষ বা আমাদের সাথী, অর্থাৎ কেমন বন্ধু নির্বাচন করলাম, এটি মাদকাসক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসনিক শিথিলতা, এটি বাংলাদেশের বাস্তবতায় নির্মম সত্য যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের আইনগুলি খুবই শক্তিশালী, আইনের
ধারা উপধারা সবই আছে, কাগজে কলমে আমাদের সবই থাকে, কিন্তু বাস্তবে প্রয়োগিক ক্ষেত্রে এর প্রয়োগ খুবই কম দেখা যায়। আমরা যদি বর্তমানের যে প্যান্ডামিক সিচুয়েশনের কথা দেখি, যে যত ধরনের আইন বিধিবিধানের কথা আমরা শুনি, আসলে বাস্তবে এর প্রয়োগ খুবই কম। তার মানে এই প্রশাসনিক শিথিলতাও অনেক ক্ষেত্রে মাদকাসক্তি বিস্তারে ভূমিকা রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আকাশ সংস্কৃতি। আমরা জানি বর্তমান যুগটি হলো বিশ্বায়নের যুগ। বিশ্বায়নটা সারা পৃথিবীকে একটা ভিলেজে, গ্লোবাল ভিলেজ বলে, বিশ্ব গ্রামে পরিণত করেছে। অর্থাৎ সারা পৃথিবীকে আমার হাতের মুঠোয় এনে দিয়েছে। সারা পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি হচ্ছে আমি চাইলেও দেখতে পারি, না চাইলেও আমার সামনে চলে আসছে। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতার ফলশ্রুতিতে আমাদের অনেক দেশে মাদকের যে ভয়াবহ বিস্তার ঘটেছে, বা অনেক দেশে সামাজিকভাবে সেটাকে স্বাভাবিকভাবে দেখা হয়, এমন দেশের যেই বাস্তব চিত্রগুলি আমাদের সম্মুখে চলে আসে, এবং এটি আমাদের জীবনে মারাত্মক রকমের প্রভাব বিস্তার করে। স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সিনেমা, নাটক বা ডকুমেন্টারি দেখি, এবং এগুলিও আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক সময় মাদকাসক্তির বিস্তারে ভূমিকা রাখে। আরেকটি একদম তোমাদের মতো ইয়াং বয়সের ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কৌতূহল। অনেকেই কৌতূহল করে মাদক গ্রহণ করে, যে দেখি না একবার নিয়ে কেমন হয়, অমুকে নিচ্ছে, আমি একবার নিয়ে দেখি, আমি হয়তো আসক্ত হব না, আমি কৌতূহল করে একবার নিই। এই কৌতূহল করে একবার যে মাদকের মধ্যে ঢুকে যায়, সে তার পক্ষে বের হয়ে আসা খুবই দুরূহ এবং কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। অর্থাৎ মাদকাসক্তি থেকে বের হয়ে আসা খুবই টাফ। যদি তুমি কৌতূহল করেও একবার গ্রহণ করো, আমরা জানি যে যেই জিনিসটা নিষিদ্ধ ওইটার প্রতি মানুষের একটি আকর্ষণ থাকে। যেহেতু মাদকের প্রতি সমাজের ভিন্ন দৃষ্টি আছে, সবাই, পরিবারের সবাই নিষেধ করে, আমাদের একটি টান থাকে যে আমি একবার নিয়ে দেখে কি হয়। এই যে কৌতূহল, এই কৌতূহলগুলি আমাদেরকে সৃষ্টি করতে হবে ইতিবাচক কাজের ক্ষেত্রে। আমরা কখনোই এই নেতিবাচক কাজের ক্ষেত্রে কৌতূহলগুলি সৃষ্টি করব না, বা আমাদের ভিতরে যদি এরকম কৌতূহল তৈরি হয়, আমরা এই কৌতূহলগুলিকে দূর করবার চেষ্টা করব। তো এরকম একটি বাস্তবতায় দেখা যায় যে এই যতগুলি কারণের কথা আমরা বললাম, এই কারণগুলির মধ্য দিয়ে আমাদের সমাজে মাদকাসক্তির বিস্তার ঘটছে। মাদকের ফলে কি হয়? একজন মাদক গ্রহণ করার ফলে তার মধ্যে একটি নিঃসঙ্গতা তৈরি হয়। নিঃসঙ্গতা থেকে, অর্থাৎ সে যখন মাদকাসক্ত হয়ে যায়, মাদকের প্রতি আকৃষ্ট হয়, তখন সে আর অন্য কারোর সাথে, যারা মাদক গ্রহণ করে না তাদের সাথে মিশতে চায় না। সে নিজে নিজে একা একা থাকতে চায়, সুযোগ পেলেই মাদক গ্রহণ করতে চায়। এই নিঃসঙ্গতা থেকে তার মধ্যে অপরাধবোধ তৈরি হয়। অপরাধবোধ থেকে তার মধ্যে একটি পরাজয়ের মনোভাব তৈরি হয়, যে না, আমাকে দিয়ে আর কিছু হবে না, আমি যেহেতু মাদকাসক্ত হয়ে গেছি, নিঃসঙ্গ হয়ে গেছি, আমি নানা রকম অপরাধের সাথে যুক্ত হয়ে গেছি, আমি জীবনে আর আসলে কিছু করতে পারবো না। তার মধ্যে একটি পরাজয়ের মনোভাব তৈরি হয়। এই পড়াশোনা করে ভালো রেজাল্ট করা আমার পক্ষে আর সম্ভব হবে না, একটি ভালো চাকরি করবো, এটি আমার পক্ষে আর সম্ভব হবে না, আমি হয়তো জীবন থেকে হারিয়ে গেছি। এরকম একটি মনোভাব তার মধ্যে তৈরি হয়, নৈতিক অবক্ষয় ঘটে, সে যা ইচ্ছা তাই করতে পারে। একজন মাদক গ্রহণ করার ফলশ্রুতিতে অ্যাডিক্টেড হয়ে গেলে তার মধ্যে আসলে হিতাহিত জ্ঞান থাকে না, ভালো মন্দ বিচার করার কোনো বিবেচনা বোধ থাকে না। যখন একজন মানুষের মধ্যে কোন কাজটি ভালো, কোন কাজটি মন্দ, এটি বিচার করবার বিবেচনা বোধ হারিয়ে যায়, তখন সে যা ইচ্ছা তাই করবার সুযোগ পায়। অর্থাৎ তার মধ্যে আর কোনো ভালো মন্দ বিবেচনা করবার সুযোগ থাকে না, এবং সে চৌর্যবৃত্তিতে লিপ্ত হয়। কারণ তার মাদকের জন্য যেই টাকা দরকার, মাদক সংগ্রহের জন্য যেই অর্থ দরকার, সেই অর্থের কোনো সংকলন তার মধ্যে থাকে না, তার কর্মক্ষমতা হারিয়ে যায়। তো ফলশ্রুতিতে সে কোনো কাজের সাথে যুক্ত থাকে না, কিন্তু তার মাদক পাওয়ার একটি প্রত্যাশা তৈরি হয়। এমন বাস্তবতায় সে চুরিকেই তার মাদক গ্রহণের একমাত্র অবলম্বন মনে করে, এবং তখন সে প্রথমে ঘরের মধ্যে ভাই বন্ধুর কাছ থেকে চৌর্যবৃত্তির চেষ্টা করে। যখন সে সেখানে সম্ভব না হয়, তখন সে বাইরে নানা রকম চৌর্যবৃত্তির সাথে যুক্ত হয়। তো এমন একটি অবস্থায় পারিবারিক জীবনে সহিংসতা নেমে আসে। যখন এই চৌর্যবৃত্তি দেখা দেয়, চৌর্যবৃত্তির ফলশ্রুতিতে তার পারিবারিক জীবনে
পারিবারিক জীবনে সহিংসতা দেখা দেয়। তো পারিবারিক জীবনে যখন সহিংসতা দেখা দেয় তখন সে এই চৌর্যবৃত্তির কারণেও হতে পারে, চৌর্যবৃত্তি ছাড়াও হতে পারে। যেমন স্বামী যদি মাদকাসক্ত হয় তাহলে সে স্ত্রীর সাথে যথাযথ আচরণ করবে না, সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে না। ফলশ্রুতিতে সেখানে স্ত্রী এবং সন্তান তাদের অধিকার চাইতে গেলে তার সাথে একটি পারিবারিক সহিংসতার রূপ নিতে পারে। অথবা পরিবারের সম্পদ বিনষ্টের কারণে পরিবারের অন্য সদস্যদের সাথে তার একটি সহিংস রূপ গ্রহণ করতে পারে। অথবা সে মাদকের টাকা না পেয়ে সে পরিবারের অন্য সদস্যদের প্রতি সহিংস আচরণ করতে পারে। তো নানা দিক থেকেই এই মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে পারিবারিক সহিংসতা নিশ্চিত করতে পারে। কর্মশক্তি হ্রাস, আর মাদক গ্রহণের ফলে আমরা জানি যে এটি খুবই স্বাভাবিক, তার যে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায়, কাজ করার শক্তি হ্রাস পায়। তো একজন মানুষের যখন কাজ করবার শক্তি হারিয়ে ফেলে তখন আসলে তার দ্বারা আর কোনো কিছুই অর্জন করা সম্ভব হয় না। একটি সম্ভাবনার অপমৃত্যু ঘটে। আমরা যদি দেখি যে সম্ভাবনা হলো একজন মানুষের জীবনে বেঁচে থাকবার জন্য যা দরকার সেটি হলো একটি সম্ভাবনা, একটি স্বপ্ন, এবং একটি সমাজকে, একটি পরিবারকে, একটি রাষ্ট্রকে, একটি দেশকে উন্নত করবার জন্য বা স্বপ্ন দেখানোর জন্য আমাদের যে কারোর মধ্যে সম্ভাবনা তৈরি হয়। তো এই সম্ভাবনা অপমৃত্যু ঘটে মাদকাসক্তির ফলে। অর্থাৎ একজন মানুষ যে সম্ভাবনা দেখায়, যেমন এসএসসিতে একটা ছেলে যদি একটি গ্রামের মধ্যে গোল্ডেন এ প্লাস পায়, তাহলে ওই গ্রামের মানুষ, তার পরিবারের লোকজন, তার সমাজের লোকজন, তার বন্ধুবান্ধব ওই ছেলেটিকে নিয়ে একটি স্বপ্ন দেখে, একটি সম্ভাবনার কথা চিন্তা করে। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়তে এসে বা ইন্টারমিডিয়েট পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ওই ছেলেটি যদি মাদকের ছবলে পড়ে যায়, তাহলে তার ভিতরে যে সম্ভাবনা মানুষ দেখেছিল, যে স্বপ্নটি দেখেছিল, সেটির আসলে মৃত্যু ঘটে। তো সেটির মৃত্যু ঘটার ফলশ্রুতিতে দেখা যায় যে একটি স্বপ্নের মৃত্যু শুধু একজন ব্যক্তির জন্য অহিতকর না, একটি পরিবারের জন্য, একটি সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাহলে মাদক ওই সম্ভাবনাটাকে মৃত্যু মুখে ঠেলে দেয়। সামাজিক জীবনে বিশৃঙ্খলা তৈরি হয়। একটা সমাজে যদি মাদকাসক্তের সংখ্যা বেড়ে যায় অথবা মাদকাসক্ত যদি বিস্তার লাভ করে, তাহলে সেখানে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। সামাজিক জীবনে যেই শৃঙ্খলার কারণে সমাজের মানুষ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেগুলি বিঘ্নিত হবে। সেখানে নানা রকমের অপরাধ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যহীনতা তৈরি হয় এবং ভঙ্গুর স্বাস্থ্যের অধিকারী হয়। মাদকাসক্তদের দেখলেই বোঝা যায় যে তার চোখ ভিতরে চলে গেছে, চেহারা চিমটে মেরে গেছে, শরীরে কাজের শক্তি নাই, অর্থাৎ সে একটি স্বাস্থ্যহীন বা অবনতিশীল স্বাস্থ্য নিয়ে জীবনযাপন করে। আমরা যেই সম্পদ নিয়ে আসলে গর্ব করি সেটি হলো মানব সম্পদ। এই মানব সম্পদের উন্নয়নের মধ্য দিয়েই একটি জাতি, একটি রাষ্ট্র তার ভবিষ্যৎ বিনির্মাণের স্বপ্ন দেখে। কিন্তু এই মাদকাসক্তির প্রভাবে আসলে মানব সম্পদ ধ্বংস হয়ে যায়, একটি সম্ভাবনার মৃত্যু হয়। আমরা জানি যে অনেক সময় সড়ক দুর্ঘটনার পিছনে এই মাদকাসক্তির ভূমিকা রয়েছে। অর্থাৎ মাদকদ্রব্য গ্রহণের ফলশ্রুতিতে যারা গাড়ির চালক থাকেন তারা অনেক সময় মাদক গ্রহণ করেন এবং এই মাদক গ্রহণ করার ফলশ্রুতিতে দেখা যায় যে তারা দুর্ঘটনা ঘটিয়ে বসেন। আবার অনেক সময় দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে কেউ কেউ হয়তো মাদকাসক্ত থাকতে পারেন এবং তখন তারা আসামি অথবা তাদের দৃষ্টিতে অপরাধী, তাদের প্রতি হয়তো অনেক সময় অবিচার করে বসেন। তো এগুলি সবই মাদকদ্রব্যের প্রভাব। আমরা দেখব যে এই মাদকাসক্তির হাত থেকে সমাজকে বাঁচাতে হলে একজন সমাজকর্মী কী ভূমিকা পালন করতে পারে। সমাজকর্মীর প্রথম কাজ হলো তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ করে এই তথ্য বিশ্লেষণ করে একটি গবেষণা করতে পারে। গবেষণা করার ফলশ্রুতিতে সমাজকর্মী, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, সমাজকে যারা নিয়ন্ত্রণ করে, যারা প্রশাসনিক
দায়িত্বে রয়েছেন তাদেরকে একজন সমাজকর্মী দেখাতে পারে যে মাদকের ফলে, মাদকের পিছনে কি কারণ কাজ করছে, মাদকের ফলে কি কি সমস্যা তৈরি হচ্ছে এবং এই মাদকের হাত থেকে বাঁচার জন্য কি কি রাস্তা খোলা আছে। তো এসব বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমরা জানি যে এই মাদকাসক্ত নিরাময়ের জন্য অথবা দূরীকরণের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে। তো সেই প্রতিষ্ঠানগুলির মধ্যে আমরা আগেই আলাপ করেছিলাম যে সমন্বয়হীনতা রয়েছে বা সমন্বয়ের অভাব রয়েছে। একজন সমাজকর্মী পেশাদার সমাজকর্মী হওয়ার কারণে সে এই সরকারি বেসরকারি সংস্থাগুলির মধ্যে সমন্বয় সাধন করতে পারে এবং এই মাদকদ্রব্যের যেই এত অসুবিধা এবং একটি সমাজ, একটি জাতি, একটি রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য মাদকাসক্তির ভূমিকা রয়েছে, সেই বিষয়টি জনমনে প্রতিষ্ঠিত করবার জন্য সচেতনতা তৈরি করার ক্ষেত্রে, সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ সমাজকর্মী চেষ্টা করলে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারে, সচেতনতা তৈরি করতে পারে যে মাদক খুবই খারাপ জিনিস এবং এটি যেই পরিবারের মধ্যে ঢুকে, যেই ব্যক্তির মধ্যে ঢুকে, সেই পরিবার, ব্যক্তি এবং ওই সমাজকে আসলে ধ্বংস করে দেয়। তো এরকম একটি অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরির ক্ষেত্রে সমাজকর্মী ভূমিকা পালন করতে পারে। নৈতিকতার সৃষ্টি, অর্থাৎ আমরা জানি যে এই মাদকদ্রব্য সহ যে কোনো অপরাধের পশ্চাতে যেটি ভূমিকা পালন করে সেটি হলো নৈতিক অবক্ষয়, অর্থাৎ নৈতিকতাহীন একটি সমাজ তৈরির ফলশ্রুতিতেই অথবা নৈতিক মূল্যবোধ বিনষ্ট হওয়ার কারণেই মানুষ এসব অপরাধের সাথে যুক্ত হয়। তাহলে মানুষকে যদি এই অপরাধের হাত থেকে, এই ধরনের খারাপ কাজের হাত থেকে, এই ধরনের ধ্বংসাত্মক কাজের হাত থেকে বাঁচাতে হয়, তাহলে তাদের মধ্যে নৈতিক বোধ সৃষ্টি করতে হবে বা নৈতিকতা তৈরি করতে হবে। সেই কাজটি একজন সমাজকর্মী করতে পারে। আরেকটি হলো মনোসামাজিক অনুধান, অর্থাৎ সমাজকর্মী এই মাদকাসক্ত রিলেটেড কোনো ব্যক্তির বা পরিবারের মনোসামাজিক সাইকোসোশ্যাল স্টাডি আমরা যেটাকে বলি, সেটি স্টাডি করে উপস্থাপন করতে পারে যে আসলে এই মাদকাসক্তের পিছনে কি কাজ করছে। আমরা জানি যে সমাজকর্মের তিনটি মৌলিক পদ্ধতি আছে, তার মধ্যে একটি ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি, আরেকটি হলো দল সমাজকর্ম পদ্ধতি। এই মাদকাসক্ত নিরাময়ের ক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তির সাথে কাজ করবার স্বার্থে এক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ করার খুবই গুরুত্বপূর্ণ একটি সুযোগ বা ক্ষেত্র রয়েছে। অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে একজন মাদকাসক্তকে এই মাদকাসক্তির হাত থেকে মুক্ত করবার সুযোগ আছে। আরেকটি হলো দল সমাজকর্মের প্রয়োগ। এই দল সমাজকর্ম প্রয়োগ করে কোনো ছোট ছোট দলে বিভক্ত হয়ে যারা যে গ্রুপটি মাদকের সাথে যুক্ত, তাদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারে। অনেক সময় দেখা যায় যে একবার মাদকাসক্ত হয়ে যাওয়ার পরে সে সমাজকে, আমরা যে আগেই বলে আসছিলাম, সে অপরাধবোধে ভুগে এবং নিজেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করে, অন্যদের থেকে নিঃসঙ্গ করে ফেলে। তো এরকম একটি অবস্থায় সে যদি আবার সমাজে ফিরে আসতে চায়, তাহলে তার খাপ খাওয়ানোর ক্ষেত্রে যে অসুবিধাগুলি বোধ করে একজন সমাজকর্মী তাকে সমাজের সাথে খাপ খাইয়ে চলতে সহায়তা করতে পারে। তাহলে সমাজকর্মী তথ্য সংগ্রহ করতে পারে, তথ্য বিশ্লেষণ করতে পারে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করতে পারে, সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, নৈতিকতা সৃষ্টি করতে পারে, মনোসামাজিক অনুধান করতে পারে, ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ঘটাতে পারে, দল সমাজকর্মের প্রয়োগ ঘটাতে পারে, খাপ খাওয়াতে পারে, অর্থাৎ খাপ খাইয়ে চলে ব্যক্তিকে সমস্যা থেকে বের করে আনতে পারে। তো আমরা, আমাদের মনে হয় 5 মিনিট সময় আছে, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশটিও এক নজরে দেখব। সেক্ষেত্রে আমাদেরকে যেটি জানতে হবে সেটি হলো, আমরা আসলে এখন সামাজিক আইনের আলোচনায় চলে যাচ্ছি। তো সামাজিক আইন জানার আগে আমাদের জানা দরকার আইন কাকে বলে। আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধিবিধান, যা অমান্য করলে শাস্তির ব্যবস্থা থাকে। আমরা পরিষ্কার, তারপরেও আমি তোমাদেরকে এক লাইনে দেখিয়ে দিচ্ছি। সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত এমন বিধিবিধান যা অমান্য করলে শাস্তির ব্যবস্থা থাকে, তাকে বলা হয় আইন। এখন আমরা জানব সামাজিক আইন। তাহলে কোন আইনগুলিকে সামাজিক আইন বলা হয়? সমাজের অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের স্বার্থ রক্ষা,
তাইলে যেই আইনগুলি হবে সমাজের বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের স্বার্থ রক্ষা এবং সামাজিক সমস্যা দূরীভূত করার জন্য প্রণীত আইন, তাহলে ওই স্বার্থগুলি রক্ষা করবে এবং সামাজিক সমস্যা দূর করবার জন্য কাজ করবে। তো আমরা জানি মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, এই সমস্যাটিকে মোকাবেলা করবার জন্য যেই আইনটি প্রণীত হবে সেটিও সামাজিক আইন। তো আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1989 সম্পর্কে আলোচনা করব। 1986 সালের 22 ডিসেম্বর মাদকদ্রব্য বিরোধী জাতীয় কমিটি গঠিত হয়। এই কমিটি প্রচলিত মাদক আইনের সংস্কার ও নতুন আইন প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করে সুপারিশ করে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে একটি সাব কমিটি গঠিত হয়। সাব কমিটির সুপারিশের ভিত্তিতে 1989 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি হয়। এই অধ্যাদেশের কতিপয় বিধান, আমাদের সময় খুবই কম, আমি তোমাদের কোনো বইতে এগুলি আছে, আবার কোনো বইতে খুবই সংক্ষেপিত আছে, আমি স্লাইডটি দিয়ে দিচ্ছি, যাদের দরকার হয় এখান থেকে দেখে নিতে পারবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বোর্ড গঠন। এই বোর্ডের দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে মাদকদ্রব্যের ক্ষতিকর বিষয় প্রতিরোধে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা, মাদকদ্রব্য সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গবেষণা ও জরিপ কাজ করা, মাদকদ্রব্যের উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণ করা, মাদকদ্রব্যের চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা, মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জানানোর জন্য সচেতনতামূলক শিক্ষা ও প্রচারণা বানানো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম মাঠ পর্যায়ে পরিচালনা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রদত্ত লাইসেন্স ছাড়া কেউ কোনো রকম মাদক উৎপাদন ও সরবরাহ করতে পারবে না। এ আইনে বর্ণিত অনুমতি ব্যতীত কেউ অ্যালকোহল জাতীয় পণ্য উৎপাদন, সরবরাহ, প্রক্রিয়াজাত, আমদানি ও রপ্তানি করতে পারবে না। আইন প্রণয়নকারী কোনো সংস্থা যেমন ম্যাজিস্ট্রেট বা পুলিশ যদি মনে করে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো দোকান সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে তা বন্ধ করতে পারবে। কোনো সিভিল সার্জনের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পান করার অনুমতি দেওয়া যাবে না। মাদকাসক্ততে আক্রান্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এই আইনের মাধ্যমে রাখা হয়েছে, অর্থাৎ ব্যবস্থা রাখা হয়েছে। সরকার মাদকাসক্তদের জন্য এক বা একাধিক মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপন করতে পারবে। এই আইন অনুযায়ী মাদকদ্রব্য 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এ শ্রেণী মধ্যে আছে ওপিয়াম, পপি, আফিম জাতীয় মাদকদ্রব্য, এটি মাদকের নাম। খ শ্রেণীভুক্ত মাদক হলো গাঁজা, ভাং, অ্যালকোহল। গ শ্রেণীর মধ্যে রয়েছে তারি, পচুই, দেশি মদ, মেথিলোটেড স্পিরিট ইত্যাদি। এই আইনে বেশ কিছু শাস্তির কথা বলা আছে, যা আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথম কলামে মাদকের নাম আছে এবং দ্বিতীয় কলামে শাস্তির ব্যবস্থা আছে, অর্থাৎ কতটুক শাস্তি ন্যূনতম, কতটুক শাস্তি ম্যাক্সিমাম, মিনিমাম কতটুক, এই মাদকের জন্য কি পরিমাণ রাখলে কি শাস্তি হবে সেটি এখানে ছকের মধ্যে ধারাবাহিকভাবে আছে। তোমরা যেহেতু সময় নেই, আমি আর এটি আলোচনা করতে পারবো না, তোমাদের স্লাইডটি দিয়ে দিলাম, তোমরা হয়তো এটা দেখে এটা সম্বন্ধে জানতে পারবা। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তোমরা লিখবা, আমি পরবর্তীতে হলেও জবাব দেব। সবাইকে ধন্যবাদ আমার সাথে দীর্ঘ সময় থাকার জন্য। আমি আশা করছি আমরা একটি মাদক মুক্ত তরুণ সমাজকে আমাদের সম্মুখে দেখতে পাবো, যারা হবে ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাতা। আল্লাহ হাফেজ।